হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 28শে আগস্ট শুক্রবার। আর শুক্রবার ইতিমধ্যেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে ট্রেন, বাস, মেট্রো, বিমানকে কেন্দ্র করে 200 টাকার নোট এবং 500 টাকার নোটকে কেন্দ্র করে সাথে সাথে আধার কার্ডকে কেন্দ্র করে সকল গ্রাহকদের জন্য বেরিয়ে এসেছে বড় সড়ো আপডেট। অপরদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে মহরমকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে একটি বড় সড়ো সিদ্ধান্ত। তো আপনি যদি একজন ভারতীয় নাগরিক হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই প্রত্যেকটি আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। তাই ভিডিওটিকে একটু করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে টার্গেট হতে পারে নির্দিষ্ট সম্প্রদায়, মহরমে তাজিয়া বেরোনোর অনুমতি নয় সুপ্রিম কোর্টের। দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এমনিতেই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোনো ধরনের জমায়েতের নিষেধাজ্ঞা রয়েছে। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে জানিয়েছেন, মহরমকে কেন্দ্র করেও দেশ জুড়ে ধর্মীয় মিছিল বেরোলে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করা হতে পারে। এটা কখনোই কাম্য নয়। সেই কারণেই মহামারীর এই আবহে কোনো ধর্মীয় অনুষ্ঠান পদযাত্রার অনুমতি দেওয়া যাবে না বলে জানালো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। মহরমের তাজিয়া বের করার অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই আবেদনেরই শুনানি দিয়েছিল। শীর্ষ আদালতের বক্তব্য, করোনা আবহাওয়ায় তাজিয়া বের করলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর সংক্রমণ ছড়ানোর দায় চাপানো হবে, তাদের টার্গেট করা হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যা নিয়ে হিংসা ছড়াতে পারে দেশে। তা কোনোভাবেই কাম্য নয় বলে জানালেন। তো ফ্রেন্ড, বুঝতেই পারলেন কয়েকদিন পরে মুসলমানদের একটি অনুষ্ঠান রয়েছে মহরম, আর সেই মহরমকে কেন্দ্র করে সেই সম্প্রদায়ের মানুষগুলো তাজিয়া বের করে এবং সেটার একটি বড় সড়ো অনুষ্ঠান করে, যেই অনুষ্ঠানে বহু কয়েক হাজার হাজার মানুষের জমায়েত হয়। এবারের এই করোনা সংক্রমণের উপর লক্ষ্য রেখে, এই করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এই রকম মহামারীর আবহে কোনো রকম ধর্মীয় অনুষ্ঠানে পদযাত্রার অনুমতি দেওয়া যাবে না। অর্থাৎ যদি তারা অনুমতি দেয় তাহলে এই সংক্রমণের সময় কোনো একটি সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করতে পারে, যেটা কোনো মতেই কাম্য নয় বলেও জানান তিনি। একটি সম্প্রদায়ের উপর টার্গেট করা হবে, এটি নিয়ে দ্বন্দ্ব এবং হিংসাও ছড়াতে পারে, বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই এটির জন্য কোনোভাবেই অনুমতি দেওয়া যাবে না বলে জানালো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। তো ফ্রেন্ডস, আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? এই করোনা সংক্রমণের সময় তাজিয়া বের করে মিছিল করাটা সত্যিই কি দরকার? এ ব্যাপারে আপনার কি মন্তব্য আছে অবশ্যই জানাবেন। সাথে সাথে এই করোনা সংক্রমণের মাঝে এইভাবে যদি মহামিছিল করা যায় তাহলে এর থেকে কতটা সংক্রমণ বাড়তে পারে বলে আপনার মনে হয়? এ ব্যাপারে আপনার নিজস্ব কি মতামত আছে অবশ্যই আপনার মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে, সাবধান, বাজারে ছেয়ে গিয়েছে 200 ও 500 টাকার জাল নোট, রিপোর্ট দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জাল নোটের বাড়বাড়ন্ত ঠেকাতে অনেক চেষ্টা চরিত করা হলেও জাল নোট বন্ধ করতে পারছে না সরকার। গত এক বছরে অর্থাৎ 2019-20 অর্থবর্ষে 200 এবং 500 টাকার জাল নোট ছেয়ে গিয়েছে বাজারে। রিজার্ভ ব্যাংকের তরফে প্রকাশিত বার্ষিক পরিসংখ্যানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 2016 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নোটবন্দির ঘোষণার জেরে কার্যত বাজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। সেবার সরকার সিদ্ধান্ত নিয়েছিল পুরনো 500 এবং 1000 টাকার নোট তুলে নতুন 500 এবং 1000 টাকার নোট ছাপা হবে। জাল নোটের রমরমা ঠেকাতেই জরুরিকালীন ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সরকার। কিন্তু রিজার্ভ ব্যাংকের প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে গত এক বছরে 200 টাকার নোট জাল হওয়ায় 151% বৃদ্ধি পেয়েছে। 2018-19 সালে রিজার্ভ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলি যেখানে 12,782টি জাল নোট শনাক্ত করেছে, তা 2019-20 সালে বেড়ে দাঁড়িয়েছে 31,969টি। একইভাবে জাল নোটে ছাপা হয়েছে 500 টাকারও। 2018-19 সালে জাল নোট 500 টাকার নোটের সিরিজ ধরা পড়েছিল 21,865টি এবং 2019-20 তা বেড়ে দাঁড়িয়েছে 30,054টি। অর্থাৎ 500 টাকার জাল নোটের সংখ্যা এক বছরে 37% বৃদ্ধি পেয়েছে।
তো ফ্রেন্ড বুঝতেই পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার জাল নোটের বাড়বাড়ন্ত ঠেকাতে 2016 সালে নোটবন্দির ঘোষণা করেছিলেন। সেই নোটবন্দিতে 500 এবং 1000 টাকার পুরানো নোটকে বাতিল করে নতুন হাই সিকিউরিটি 500 এবং 2000 টাকার নোট বার করেছিলেন মোদী সরকার। কিন্তু 4 বছর পরেও সেই জাল নোটের বাড়বাড়ন্ত এখনও পর্যন্ত কমলো না, অর্থাৎ সরকার তার সিদ্ধান্তে ব্যর্থ হয়েছে। ভারতবাসীর জন্য যেই ভালোটা তিনি ভেবে নিয়েছিলেন সেটি পুরোপুরি ব্যর্থ। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানালো 200 টাকার নোট এবং 500 টাকার নোট বাজারে জাল নোট ছেয়ে গিয়েছে। অর্থাৎ 200 টাকার নোট বাজারে প্রায় 50% অতিরিক্ত ছাপা হয়েছে এবং 500 টাকার নোট প্রায় 37% অতিরিক্ত ছাপা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্ট অনুসারে 200 টাকা এবং 500 টাকার নোট নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক ভারতবাসীকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। বাজারে প্রচুর পরিমাণে ছেয়ে গেছে 200 এবং 500 টাকার নোট। সাথে সাথে জানিয়েছেন 2000 টাকার নোটও বাজারে প্রচুর পরিমাণে ছাপানো হয়েছে জাল নোট। তাই প্রত্যেক ভারতবাসীকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সতর্কবার্তা জারি করেছে। 200 টাকা, 500 টাকা এবং 2000 টাকার নোট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেন চেক করে নেন এবং সাবধানতা অবলম্বন করেন। এই নোট নিয়ে কোথাও কোনো সমস্যা দেখলে অবশ্যই যেন প্রশাসনকে জানানো হয় এবং প্রশাসন এ ব্যাপারে যাতে কড়া পদক্ষেপ নেয় সেই ব্যাপারেও নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো ফ্রেন্ডস, আপনি কি কোনো দিন 2500 এবং 200 টাকার নোট জাল নিয়ে সমস্যায় পড়েছেন? যদি পড়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সাথে সাথে মোদী সরকারের এই নোটবন্দিকে কেন্দ্র করে যেভাবে এই ব্যর্থতা উঠে এসেছে এ ব্যাপারে আপনার কি মন্তব্য আছে অবশ্যই আপনার অমূল্য মন্তব্যগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে আনলক 4-এ ট্রেন চললেও প্ল্যাটফর্মে থাকবে না একজনও হকার। রোজগার হারানোয় দুশ্চিন্তায় বহু মানুষ। কেন্দ্র এবং রাজ্যের সম্মিলিত সম্মতি পেলেই ট্রেন চালাবে রেল। আনলক 4-এ এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোভিড পর্বে রেলও নতুন কিছু নিয়মকানুন জারি করতে চলেছে। এই নিউ নর্মাল বিষয়টি হলো এবার থেকে রেলের প্ল্যাটফর্মে থাকবে হকার মুক্ত। লোকাল ট্রেন চলাচল শুরু হলে বদলাবে স্টেশন চত্বর, যাত্রীদের যাতায়াতের পথ। প্ল্যাটফর্মে হকারদের প্রবেশে নিষিদ্ধ হতে চলেছে। আনলক 4-এ মেট্রো এবং লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল মন্ত্রক। বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথা চলছে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন রেল নিয়ম মানলে রাজ্যের এ ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। অফিস টাইমে প্রথমের দিকে খুব বেশি ভিড় না হলেও তবে সংক্রমণ রুখতে প্রথম থেকে ব্লুপ্রিন্ট কার্যকর করা হবে। শিয়ালদা স্টেশনে বসবে অটোমেটিক থার্মাল স্ক্রিনিং মেশিন। শহরতলি স্টেশনে ঢোকা এবং বেরোনোর পথ আলাদা থাকবে। ঢোকা বেরোনোর পথে নজরদারি করবে রেলকর্মীরা। ডিআরএম শিয়ালদা শৈলেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন এই অটোমেটিক থার্মাল স্ক্যানিং মেশিন থাকবে। যাত্রীদের ঢোকার সময়ই শরীরের তাপমাত্রা পরীক্ষা করবে। তাপমাত্রা বেশি থাকলে অটোমেটিক থার্মাল স্ক্যানার জানান দেবে। তবে ঘোরতর সমস্যায় পড়তে চলেছেন হকাররা। স্টেশন চত্বরে আপাতত হকারদের প্রবেশ নিষিদ্ধ। প্ল্যাটফর্মে কোনো দোকান গুমটি থাকবে না বলে জানিয়েছে। কিন্তু হকার মুক্ত হলে রেল প্ল্যাটফর্ম চত্বর পরিষ্কার থাকবে সেটাই সন্দেহ নেই। কিন্তু পেটে টান পড়বে বহু মানুষের। যারা সারা জীবন প্ল্যাটফর্মে হকারি করে জীবিকা নির্বাহ করে এসেছে তাদেরকেও এখন নতুন জীবিকার কথা ভাবতে হবে। তাহলে ফ্রেন্ড বুঝতেই পারছেন ইতিমধ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মিলিত সম্মিলিতে আগামী 1 সেপ্টেম্বর অর্থাৎ আনলক 4 পর্ব থেকে ট্রেন এবং মেট্রো চলতে পারে বলে এমনই জানা গেছে। কেন্দ্র এবং রাজ্যের মিলিত সম্মতি থাকলেই ট্রেন চালাবে ভারতীয় রেল। তবে এ ব্যাপারে ভারতীয় রেলও নিজস্ব কিছু নিয়মকানুন জারি করতে চলেছে। আনলক 4 পর্বে ট্রেন চলাচল শুরু হলেও জারি করা হবে বেশ কিছু নিয়মকানুন। শিয়ালদা স্টেশনে বসবে থার্মাল স্ক্যানিং মেশিন, অর্থাৎ প্রতিটা মানুষের তাপমাত্রা চেক করা হবে। তাতে যদি কারোর সমস্যা থাকে তাহলে তাকে এন্ট্রি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। আর শুধু তাই নয়, স্টেশন চত্বর পরিষ্কার রাখতে আগামী বেশ কয়েকদিন প্ল্যাটফর্মে হকারদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে ভারতীয় রেল। তবে এই হকারদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা হয়ে গেলে অনেক মানুষের রুজি রোজগারে টান পড়বে। যারা সারা জীবন হকারি করে চালিয়ে এসেছে, যারা সারা জীবন হকারি করে তাদের জীবনযাপন করেছে, তাদেরকে আবারও নতুন জীবিকার পথে ছুটতে হবে। এই সংক্রমণের মাঝেও ট্রেন পথ চালু হলে শহরতলির বিভিন্ন এলাকায় যে সমস্ত স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় হয় সেই সমস্ত স্টেশন চত্বরগুলো ঢোকা এবং বেরোনোর পথ পর্যন্ত আলাদা করবে রেল। প্রতিটা গেটে রেলকর্মীরা আলাদা করে নজরদারি করবে বলেও জানানো হয়েছে।
তো फ्रेंड्स এই করোনা সংক্রমণের মাঝে ট্রেন এবং মেট্রো রেল চালুর ব্যাপারে আপনার কি মতামত? দিনের পর দিন যেভাবে এই সংক্রমণ বেড়ে যাচ্ছে, লোকাল ট্রেন চালু হয়ে গেলে সেই সংক্রমণ কোন মাত্রায় পৌঁছবে বলে আপনার মনে হচ্ছে? এই ট্রেন ব্যবস্থা চালু করাটাকে আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? সাথে সাথে ট্রেন ব্যবস্থা চালু হলে হকার প্রবেশ নিষিদ্ধ, এ ব্যাপারে আপনার কি মতামত আছে? অবশ্যই আপনার অমূল্য মতামতগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে আধার কার্ড আপ টু ডেট করতে গেলে এবার থেকে লাগবে 100 টাকা। আধার কার্ড হলো এমনই একটি নথি যা প্রত্যেক ভারতীয়র কাছে খুবই গুরুত্বপূর্ণ, যা ঠিকানা, নাম, বয়স, আসল পরিচয়পত্র। আপনার আধার কার্ড আপ টু ডেট করার জন্য অনলাইনের পরিষেবা ব্যবহার করতে পারেন। উদয় একটি টুইটারে জানিয়ে দিয়েছে, এখন থেকে বায়োমেট্রিক আপডেটের জন্য এক বা একাধিক আধার কার্ড গ্রাহকদের পার কার্ডে 100 টাকা করে দিতে হবে, যা বর্তমানে উদয় আধার ডেমোগ্রাফিক বিশদ আপডেটের জন্য 50 টাকা শুল্ক চার্জ নেওয়া হবে। তো ফের বুঝতেই পারলেন, আগে অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করার জন্য গ্রাহকদের কাছ থেকে 50 টাকা নিত আধার কর্তৃপক্ষ, কিন্তু এবার সেই চার্জকে বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। এবার যদি আপনার আধার কার্ডে কোনো রকম সংশোধন করেন, নাম, ঠিকানা, বয়স বা পরিচয়পত্র অথবা মোবাইল নাম্বার আপডেট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা করে চার্জ দিতে হবে। বর্তমানে আধার কার্ড আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই আধার কার্ড ছাড়া আমরা প্রতিটি পদে পদে আটকে যাব। সেই আধার কার্ডকে নির্ভুল রাখা আমাদের দায়িত্ব, কিন্তু এমন বহু মানুষ আছে যাদের আধার কার্ডে একাধিক ভুল আছে। সেই ভুল কিভাবে সংশোধন করবে এবং কোথায় গেলে সংশোধন হবে, এখনও সে ব্যাপারে মানুষ কোনো রকম সন্ধান পায়নি। যেহেতু গত 5 মাস ধরে লকডাউন চলছে, সেই লকডাউনের সমস্ত আধার সেন্টারগুলো বন্ধ ছিল, কিন্তু এখনও সেভাবে আধার সেন্টারগুলো চালু না হয় বহু মানুষ এই আধারের ভুল তথ্য নিয়ে প্রচুর সমস্যার মধ্যে আছে। উদয় ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আবেদনপত্র সহ আপনার নাম, ঠিকানা বা জন্মের তারিখ পরিবর্তন করতে গেলে আপনাকে বৈধ কাগজপত্র দেখাতে হবে। কোনো রকম অবৈধ কাগজপত্র দিয়ে আপনি আধার কার্ড সংশোধন কোনো মতেই করতে পারবেন না। আপনার নাম, ঠিকানা এবং জন্মের তারিখ পরিবর্তনের জন্য 32টি নথিকে গ্রহণপত্র দিয়েছে উদয়। আর শুধু ঠিকানা প্রমাণ হিসেবে 45টি দলিল এবং জন্মের তারিখের প্রমাণ হিসেবে 15টি নথি গ্রহণ করবে উদয়। তাই আপনি এই সমস্ত কারেকশনগুলোর জন্য আপনার যে কোনো একটি নথি সাবমিট করলেই হবে, তবে সেটি অবশ্যই যেন সঠিক এবং নির্ভুল থাকে। তো फ्रेंड्स, আপনাদের মধ্যে কারোর যদি আধার কার্ডের নাম, ঠিকানা, অ্যাড্রেস অথবা বাবার নাম বা আপনার মোবাইল নাম্বার আপডেট করা না থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সাথে সাথে এই আধার কার্ডে আপনার নির্ভুল তথ্য না থাকার কারণে আপনি কোন কোন ক্ষেত্রে সমস্যা ফেস করেছেন সেগুলোও আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে অপর আপডেটে বলা হচ্ছে, বেসরকারি বাস মিনি বাসের ট্যাক্স 30 সেপ্টেম্বর পর্যন্ত মকুব। পুরনো কর মেটালে দিতে হবে না জরিমানাও, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে বেসরকারি বাস মিনিবাস সংগঠনের মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত মকুব করা হলো বেসরকারি বাস এবং মিনিবাসের ট্যাক্স। পারমিট ফিও মকুব করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ওই দিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিস্তারিত ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, পরিবহন নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি বাস এবং মিনিবাসের কর মকুব করা হলো। তো ফের বুঝতেই পারলেন, এই করোনা সংক্রমণের সময় সকল মানুষের অর্থনৈতিক দিক থেকে টান পড়েছে। গোটা রাজ্যেরই আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই এই রকম পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি বাস এবং মিনি বাসদের ট্যাক্স ছাড় দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স মুকুব করল রাজ্য সরকার। সাথে সাথে যাদের পুরনো কর বাকি আছে, সেই করটা মিটিয়ে দিলে তাদের উপর কোনো জরিমানা করা হবে না বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, পারমিট ফিও মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সকল বেসরকারি বাস এবং মিনি বাসগুলোকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না বলে জানালেন রাজ্য সরকার। অন্তিম আপডেটে বলা হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চালু 6 শহরের উড়ান, চলতে পারে ট্রেন, মেট্রো। কোভিডের প্রকোপের জন্য দেশের 6টি বড় শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ ছিল রাজ্য সরকারের আপত্তিতে। এবার সেই আপত্তি আংশিকভাবে প্রত্যাহার করে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন,
দিল্লি, মুম্বাই সহ দেশের যে 6 বড় শহরের সঙ্গে কলকাতা বিমানবন্দরের যোগাযোগ বন্ধ ছিল, সেই শহরগুলিতে আগামী 1 সেপ্টেম্বর থেকে সপ্তাহে 3 দিন করে উড়ান চালাতে পারবে বিমান সংস্থাগুলি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শহরের মেট্রো রেল বা লোকাল ট্রেন চালানো নিয়েও তার কোনো আপত্তি নেই, তবে রেলকে রাজ্যের সঙ্গে এ বিষয়ে কথা বলে নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। তো ফের বুঝতেই পারলেন, এই করোনা সংক্রমণের জেরে বিভিন্ন রাজ্য থেকে আসা বিমানগুলোকে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার। যেহেতু বাইরের রাজ্যগুলিতে করোনা সংক্রমণ খুব বেশি ছিল, তাই ওই সমস্ত রাজ্যের সঙ্গে যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু আগামী 1 সেপ্টেম্বর অর্থাৎ আনলক 4-এ ওই সমস্ত রাজ্যগুলির সঙ্গে সপ্তাহে 3 দিন যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ উড়ান চালাতে পারে বলে জানিয়েছে রাজ্য সরকার। দিল্লি, মুম্বাই সহ যে 6টি বড় শহরে তিনি বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছিলেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে ওই সমস্ত রাজ্যগুলিতে সপ্তাহে 3 দিন করে বিমান চালাতে পারবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন আর সকল দেশবাসীর স্বার্থে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।